আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানের কাছে আত্মসমর্পণ করলো ইসরায়েল, জানালো পুতিন। এবার গাজায় অভিযানে অংশ নিতে যাচ্ছে তুর্কি সেনারা। মোদিকে একের পর এক ধাক্কা দিয়ে যাচ্ছেন ট্রাম্প, আবারও ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দিল না ইন্দোনেশিয়া। দুর্গাপূজার শোভাযাত্রা নামে ভারতে বেছে বেছে মুসলিমদের দোকানপাট পুড়িয়ে দিল উগ্র হিন্দুত্ববাদীরা। ট্রাম্পকে পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা হোয়াইট হাউসের। নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া করিনা মাচাদো। উগ্র হিন্দুত্ববাদীদের সাথে তালেবানদের মাখামাখি, ভারতকে আশ্বাস মুত্তাকির, কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না আফগান মাটি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ইরানের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। বার্তাটি হলো, তেল আবিব আর তেহরানের সাথে উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ান টি নিউজ এই খবর জানিয়েছে। প্রতিবেদন মতে, তাজিকিস্তান সফরকালে পুতিন রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, আমরা ইসরায়েলের সাথে আস্থার সাথে যোগাযোগ বজায় রেখেছি। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোন আলাপের সময় আমাকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয় যে ইসরায়েল একটি মীমাংসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ধরনের সংঘর্ষে আগ্রহী নয়। আল জাজিরার প্রতিবেদন মতে, নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। গত জুলাইয়ের পর থেকে এটা ছিল তাদের মধ্যে তৃতীয় ফোন আলাপ। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন অভিযোগে চলতি বছরের 13 জুন ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল, যার ফলে ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে এবং এরপর ট্রু প্রমিস 3 নামে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালায়। কোনো যুদ্ধবিরতি চুক্তি সই না হওয়ায় ইরানি কর্মকর্তা মনে করছেন যে কোনো মুহূর্তে নতুন লড়াই শুরু হতে পারে। তার জন্য আগাম প্রস্তুতিও নিচ্ছে দেশটির সেনাবাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্র পাল্লার সব সীমা তুলে নিয়েছেন বলে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনের প্রকাশিত হয়েছে। এটি কার্যকর হয়ে থাকলে তা গত জুনের ভয়াবহ সংঘাতের পর তেহরানের প্রতিরক্ষা অবস্থানে সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। এবার গাজায় অভিযানে অংশ নিতে যাচ্ছে তুর্কি সেনারা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি রক্ষার আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই টাস্ক ফোর্সের অংশ হিসেবে গাজা মিশনে যোগ দিতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে তুরস্কের সশস্ত্র বাহিনী। শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর একদিন আগেই প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গাজায় সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখার লক্ষ্যে ফিলিস্তিনের গাজায় শান্তি বজায় রাখতে তুরস্ক যে কোনো আন্তর্জাতিক মিশনে অংশ নিতে প্রস্তুত। ইতোমধ্যে মিশরের শার্ম আল শেখে আলোচনা করতে তুর্কির সামরিক প্রতিনিধি দল পৌঁছেছে। যুদ্ধবিরতি আলোচনায় শুরু থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে তুরস্ক। এরদোগানের প্রশাসন ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়াতেও উদ্যোগী ছিল। গাজায় টাস্ক ফোর্সে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তুরস্কের সশস্ত্র বাহিনীর শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় অভিজ্ঞ। তাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব পালনে আমরা প্রস্তুত রয়েছি। এরদোগান বৃহস্পতিবার জানান, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকির অংশ হিসেবে তুরস্ক টাস্ক ফোর্সে যুক্ত হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইসরায়েলে 200 সেনা মোতায়েন করবে, তবে কোনো ফিলিস্তিনি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থান করবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার জন্য একটি নতুন ইউনিট গঠন করবে, যা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার নামে পরিচিত হবে। এর মূল কাজ হবে গাজায় মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম সমন্বয় করা এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা প্রদান করা। মোদিকে একের পর এক ধাক্কা দিয়ে যাচ্ছেন ট্রাম্প,
আবারও ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের 8 নাগরিক এবং 9টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ মার্কিন ঘোষণায় বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যে জড়িত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে। চীন ও সংযুক্ত আরব আমিরাত সহ আরো কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে এই তালিকায়। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে 8টি ভারতীয় রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে মুম্বাই ভিত্তিক সংস্থা সিজে শাহ অ্যান্ড কোম্পানি, কেমোভিক মোডিকেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসাল মার্কেটিং, হরেস পেট্রোকেম এবং শিব টেক্সচেম এবং দিল্লি ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই সংস্থাগুলো গত কয়েক বছর ধরে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি উৎপাদিত পেট্রোকেমিক্যাল আমদানি করেছে। পররাষ্ট্র দপ্তরের তালিকায় থাকা 5 ভারতীয় নাগরিকরা হলেন মেকোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জদিয়া, ইন্ডিসাল মার্কেটিং পরিচালক নীতি উমেশ ভট্ট এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুনাল কাসাত এবং পুনম কাসাত। এছাড়া ওএফএসির তালিকায়ও আরো 3 ভারতীয়, বরুণ পুলা, আয়াপ্পান রাজা এবং সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস। ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দিল না ইন্দোনেশিয়া। ইসরায়েলি জিমন্যাস্ট খেলোয়াড়দের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া। শুক্রবার তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করে দেশটি। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়া ইসরায়েলি জিমন্যাস্ট খেলোয়াড়দের ভিসা দেয়নি। এতে তারা চলতি মাসে জাকার্তায় অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছে না। এদিকে জাতিসংঘের সাংস্কৃতিক অধিকার বিষয়ক সংস্থা আন্তর্জাতিক সকল ক্রীড়া প্রতিযোগিতা থেকে তাদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। কথা ছিল, আন্তর্জাতিক এই চ্যাম্পিয়নশিপে অক্টোবরের 19 থেকে 25 তারিখ পর্যন্ত সময়ে ইসরায়েলি দল অংশগ্রহণ করবে। ইন্দোনেশিয়ার আইনমন্ত্রী ইউসরিল ইসা মাহেন্দ্র বলেছেন, তার দেশ ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাকার্তা প্রশাসন ও স্থানীয় আলেমদের পক্ষ থেকে আপত্তির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরো বলেন, ইন্দোনেশিয়া ইসরায়েলের সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপনে আগ্রহী নয়। তাদের এই নীতির অধীনে উল্লেখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দুর্গাপূজার শোভাযাত্রা নামে ভারতে বেছে বেছে মুসলিমদের দোকানপাট পুড়িয়ে দিল উগ্র হিন্দুত্ববাদীরা। 6 অক্টোবর সন্ধ্যা প্রায় 6000 গেরুয়া শাল পরিহিত উগ্র হিন্দুত্ববাদী পুরুষ বিশাল বাঁশের লাঠি নিয়ে ওড়িশার কটকের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় জড়িত হয়। তারা দারগা বাজারে হামলা চালায় এবং দোকান ও যানবাহন সহ জনসম্পত্তি ভাঙচুর শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, একদিন আগেও যে রাস্তা লোকদের কেনাকাটা, দোকানগুলোতে খাওয়া দাওয়া এবং সন্ধ্যা উপভোগের কোলাহলে মুখরিত ছিল, সেখানে উম্মত জনতার করা ক্ষতির পরিমাণ কতটা। এই ঘটনায় 5 অক্টোবর সন্ধ্যা 7টা থেকে 7 অক্টোবর সন্ধ্যা 7টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তবে হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ 6 অক্টোবর পুলিশের বিরুদ্ধে শোভাযাত্রায় আক্রমণ থামাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে 12 ঘন্টার বন্ধের ডাক দেয়। এর পরের দিন 5 অক্টোবর রবিবার সন্ধ্যা 6টার দিকে একটি বিশাল জনতা এলাকায় প্রবেশ করে এবং ভাঙচুর শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যক্তি বলেন, তাদের বেশিরভাগই স্থানীয় ছিলেন না। আমরা তাদের আগে কখনো দেখিনি। এটা ছিল সুপরিকল্পিত। তা না হলে প্রায় 6000 মানুষের জনতা কোথা থেকে এলো? বিশাল জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ পৌঁছালে জনতা পুলিশকে ধাওয়া করতে শুরু করে এবং কটকের ডিসিপি খিলারি ঋষিকেশ সহ কমপক্ষে 25 জন পুলিশ সদস্য আহত হন। সৈয়দ নামে একজন স্থানীয় প্রত্যক্ষদর্শী ভাঙচুর শুরু হওয়ার সময় বাড়ি ফিরছিলেন।
তিনি বলেন, আমরা সবাই তাদের আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম সম্পর্কে আপত্তিকর স্লোগান দিতে শুনেছি। এটা আমাদের হতবাক করে দিয়েছে। তারা চরম বিদ্বেষে ভরা ছিল। তারা পুরোটা সময় জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। ঘটনাটি নিয়ে সৈয়দ বলেন, মুসলিম হিসেবে আমি নিজেকে আরক্ষিত মনে করছি। আমি জীবনে এমন কিছু দেখিনি। বিদেশের রাজনীতি এতে বড় ভূমিকা রেখেছে। ক্ষতিগ্রস্ত সোহেল ভারী কণ্ঠ নিয়ে কথা বলেন। প্রায় 3 লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। তিনি অভিযোগ করেন, আমি আমার দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে গিয়েছিলাম। সন্ধ্যায় যখন ফিরে আসি তখন আর কিছুই বাকি ছিল না। আমার দোকানের পোড়া ধ্বংসাবশেষ আমাকে কাঁপিয়ে দিয়েছে। এত কষ্ট করে যে দোকানগুলো করেছিলাম সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সব শেষ। সোহেল এবং অন্যান্য স্থানীয়দের অভিযোগ, আশ্চর্যের বিষয় হলো হিন্দুদের মালিকানাধীন দোকানগুলো অক্ষত ছিল। সোহেল তার দেখা ঘটনার কথা মনে করে বলেন, তারা বেছে বেছে মুসলিমদের দোকান, ঠেলাগাড়ি এবং যানবাহন লক্ষ্য করেছিল। জাইন নামে আরেক দোকানদার অভিযোগ করেন, দোকানের মালিকের ধর্ম নির্ধারণ করে এমন চিহ্ন তারা খুঁজছিল এবং তার ভিত্তিতে তারা আক্রমণ করে। যেসব দোকানে ওম, জয় শ্রীরাম ইত্যাদি লেখা ছিল সেগুলোর বেশিরভাগই অক্ষত ছিল। প্রায় 24টি দোকান, যার বেশিরভাগই মুসলিমদের, সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও খাবারের ঠেলাগাড়িগুলো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্পকে পুরস্কার না দেওয়াই নোবেল কমিটির সমালোচনা হোয়াইট হাউসের। নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া করিনা মাচাদো। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পরে হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চিউং এক্সে লিখেছেন, নোবেল কমিটি আবারও প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দেয়। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি সম্পাদন, যুদ্ধের অবসান এবং জীবন বাঁচানোর কাজ অব্যাহত রাখবেন। তার হৃদয় একজন মানবতাবাদীর মতো এবং এমন কেউ আর নেই যিনি শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি দিয়ে পাহাড় সরাতে পারেন। দ্বিতীয় মেয়াদে জানুয়ারি থেকে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প দাবি করে আসছেন তিনি বিশ্বজুড়ে একাধিক সংঘাতের অবসান ঘটিয়ে নোবেল পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন ট্রাম্পের এই দাবি অনেকটাই অতিরঞ্জিত। নোবেল ঘোষণার আগের দিনও ট্রাম্প পুনরায় বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রথম ধাপ বাস্তবায়নে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যা তিনি নিজের 8ম যুদ্ধের অবসান হিসেবে বর্ণনা করেন। তবে বৃহস্পতিবার তিনি যোগ করেন, তারা যাই করুক না কেন আমার তাতে সমস্যা নেই। আমি এটা পুরস্কারের জন্য করেছি কারণ এতে অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে। অসলো ভিত্তিক নোবেল পুরস্কার বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন ট্রাম্পের নোবেল জেতার কোনো সম্ভাবনা নেই। তাদের মতে তার আমেরিকা ফার্স্ট নীতি নোবেল শান্তি পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের 1895 সালের উইলে নির্ধারিত শান্তির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এদিকে শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো তার এই পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। এরপর এক্সে একটি পোস্ট দিয়েছেন মারিয়া। এতে তিনি লিখেছেন, সকল ভেনেজুয়েলানদের সংগ্রামের এই নোবেল পুরস্কার আমাদের লক্ষ্য পূরণের জন্য একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করবে। আর সেই লক্ষ্য হলো স্বাধীনতা অর্জন। আমরা আজ বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান সহযোগী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকার জনগণ এবং বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রকে স্মরণ করছি। আমি এই পুরস্কারটি ভেনেজুয়েলার সেই নিপীড়িত জনগণের প্রতি এবং আমাদের সহায়তা করা প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি। দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতে গিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বৈঠক শেষে মুত্তাকি বলেছেন, কোন দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। আলোচনা শেষে এক সাংবাদিক সম্মেলনে মুত্তাকি বলেন, জয়শঙ্করের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই আলোচনা মূলত হলো ভবিষ্যতের কথা চিন্তা করে। মুত্তাকি আরো বলেন যে উভয় পক্ষ বাণিজ্য, উন্নয়ন এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরো গভীর করতে সম্মত হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রীর কথাই, আমরা ভারতের উন্নয়নমূলক প্রকল্প চালিয়ে যাওয়ার এবং আফগানিস্তানের সেই সব প্রকল্পের পরিধি সম্প্রসারণের সিদ্ধান্তকে স্বাগত জানাই। তিনি সাম্প্রতিক ভূমিকম্প ও বন্যার সময় ভারতের মানবিক সহায়তা প্রদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমির খান মুত্তাকি ঘোষণা করেছেন যে উভয় দেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের বাধা দূর করার জন্য একটি যৌথ বাণিজ্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। 2021 সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সেই দেশের অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়েছিল। সে অর্থনৈতিক সম্পৃক্ততা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় ইঙ্গিত বহন করেছে এবং যৌথ বাণিজ্য কমিটি গঠনের সিদ্ধান্তের ঘোষণা এটি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানের কাছে আত্মসমর্পণ করল ইসরায়েল, জানালো পুতিন।
এবার গাজায় অভিযানে অংশ নিতে যাচ্ছে তুর্কি সেনারা। মোদিকে একের পর এক ধাক্কা দিয়ে যাচ্ছেন ট্রাম্প, আবারও ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দিল না ইন্দোনেশিয়া। দুর্গাপূজার শোভাযাত্রা নামে ভারতে বেছে বেছে মুসলিমদের দোকানপাট পুড়িয়ে দিল উগ্র হিন্দুত্ববাদীরা। ট্রাম্পকে পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা হোয়াইট হাউসের। নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া করিনা মাচাদো। উগ্র হিন্দুত্ববাদীদের সাথে তালেবানদের মাখামাখি, ভারতকে আশ্বাস মুত্তাকির, কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না আফগান মাটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।